নমস্কার, বেঙ্গলস লাইট অফ নলেজে আপনাদের সকলকে স্বাগত। বিজেপি 2024-এর নির্বাচনে, এই যে নির্বাচন, লোকসভা নির্বাচন গেল, এখানে বিজেপির আশানুরূপ ফল কেন হলো না? আমার এই নিয়ে কিছু অবজারভেশনস রয়েছে, আজ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। হতে পারে আমার বিশ্লেষণ হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে, হতেও পারে। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন, কিন্তু উত্তরপ্রদেশের শোচনীয় ফলাফল, রাজস্থান, হরিয়ানার ফলাফল, পশ্চিমবাংলার হার, মহারাষ্ট্রে ভালো রেজাল্ট না হওয়া এবং সবথেকে বড় কথা অযোধ্যাতে বিজেপির হেরে যাওয়া বেশ কিছু প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কি সম্পর্কের মধ্যে কোনো ফাটল রয়েছে বা কোনো মতভেদ রয়েছে বা চিন্তনে কোনো প্রভেদ ঘটেছে? সেটা নিয়েও কিন্তু নির্বাচন সময়, নির্বাচন পরে একটা গুঞ্জন কিন্তু অবশ্যই আমরা শুনতে পেয়েছি। হিন্দি বলয়, যেখানে হিন্দি ভাষাভাষী মানুষের সব থেকে বেশি বসবাস, সেখানে বিজেপির এই ধরনের ফলাফল অবশ্যই কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সব কিছু ঠিকঠাক নেই? রাম মন্দির নির্মাণ করার পর সারা ভারতবর্ষে যে রামময় মহল তৈরি হয়েছিল, তাতে মনে হচ্ছিল যে বিজেপি এবার হাসতে হাসতে লোকসভা নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবে। পাশাপাশি নরেন্দ্র মোদীর 400 পারের স্লোগান এমন একটা হাওয়া তৈরি করেছিল যে মনে হচ্ছিল এই নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলে আসা শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা। কিন্তু বাস্তবে এমন অবস্থা তৈরি হয়ে গেল যে সরকার শেষ পর্যন্ত গঠন করা যাবে কিনা সেই নিয়ে সংশয় প্রবল হলো এবং শেষ পর্যন্ত জোটের সরকার তৈরি করে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিলেন। কিন্তু কেন এমন হলো, এই নিয়ে অবশ্যই মন্থন শুরু হয়ে গেছে। বিজেপির এই হারের কারণ বোঝার জন্য বেশ কিছু তথ্যকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে অনেক কিছু কিন্তু সামনে চলে আসে। যে সংগঠন বিজেপির মেরুদণ্ড, সেই সংগঠনের প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্য, যা রীতিমতো ভাইরাল হয়েছে, তা থেকে অনেকে অনেক কিছু খুঁজে পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী উত্তরপ্রদেশে, হিন্দি ভাষাভাষী অঞ্চলে, পশ্চিমবাংলায়, এ সমস্ত জায়গায় আরএসএস নিষ্ক্রিয় হয়ে গেছিল। আমি আবার বলছি, আমি এই যে হারের, এই যে বিজেপির যে লোকসভা নির্বাচনে তেমনভাবে যতটা তারা আশা করেছিল ততটা তারা সিট পায়নি, কম পেয়েছে, তার যে আমি বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি, এগুলো বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের যে মতামত, সেগুলোকে আমি অনুধাবন করার চেষ্টা করেছি এবং তারপর আমার মতন করে আমি এটাকে বোঝার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সামনে রাখছি। আমি আবার বলবো, আমার বিশ্লেষণ যা আপনাদের সামনে রাখছি, সেখানে যদি মনে হয় যে আমি হয়তো ঠিক নেই, কমেন্ট বক্সে জানাবেন, যদি ঠিক থাকে সেটাও জানাবেন। কারণ আমি সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তি হিসাবে একটি রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করছি, বিভিন্ন বিশ্লেষণকে অনুধাবন করার পর, বিভিন্ন ঘটনা প্রবাহ যা চারিদিকে রয়েছে, ঘটেছে, সেগুলোকে বোঝার পর। বিভিন্ন বিশ্লেষকরা এই কথা তাদের বিভিন্ন জায়গাতে বলেছেন যে উত্তরপ্রদেশে, হিন্দি ভাষাভাষী অঞ্চলে, পশ্চিমবাংলা, এই সমস্ত জায়গায় আরএসএস নিষ্ক্রিয় হয়ে গেছিল নির্বাচন সময়। আরএসএসের যে বিষয়গুলো পছন্দ হচ্ছিল না, তার মধ্যে অন্যতম হচ্ছে রাম মন্দিরকে এই যে প্রতিষ্ঠা পর্ব, সেটাকে বিজেপি যেভাবে পলিটিসাইজ করছিল, সেটা তাদের পছন্দ ছিল না। নরেন্দ্র মোদী পূজা করা, পূজারীর বেশি উপস্থিত হওয়া, এই বিষয়টা পছন্দ ছিল না। আরএসএসের হয়তো ইচ্ছা ছিল
শঙ্করাচার্য, ধর্মীয় যারা কাজকর্ম করেন, সাধু সন্ত, তাদের দ্বারাই প্রতিষ্ঠা পর্ব হোক। এখানে রাজনীতির কোনো ব্যক্তিদের উপস্থিতি দরকার নেই, রাম সবার, সুতরাং এটা যারা ধর্মের লোকজন আছে তারা নিয়ে করুন। রাম মন্দিরের পুরোধা যিনি ছিলেন লালকৃষ্ণ আদবানি, অসুস্থতার কারণ দেখিয়ে তাকে ওখানে না আনা বা তার উপস্থিতি না রাখা, এইভাবে যদি বলি, সেটাও কিন্তু পছন্দ ছিল না। কারণ আজকে যে রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে, সেই রাম মন্দির প্রতিষ্ঠা পর্বকে, যে পর্ব আমরা দেখলাম, তার পেছনে যে ইতিহাসটা রয়েছে, যে বৃহত্তর আন্দোলন রয়েছে, তার যিনি পুরোধা লালকৃষ্ণ আদবানি, তাকে এখানে না রাখাটাও আরএসএসের পছন্দ নয়। যদিও হয়তো তাকে এই জন্যই মনে করা হয়, এই জন্যই তাকে রাখা হয়নি, যদি তিনি থাকতেন তাহলে পুরো ফোকাস হয়তো তার দিকে ঘুরে যেত। তো সেক্ষেত্রে যে ফোকাসটা রাজনৈতিকভাবে বিজেপির প্রয়োজন বর্তমান নেতৃত্বের, সেটা হয়তো তারা পেতেন না, এই কারণেই রাখা হয়নি। কিন্তু এই বিষয়টি আরএসএসের পছন্দ হয়নি। রাম মন্দির যখন এই যে প্রতিষ্ঠা পর্ব, সেখানে আরএসএসের দেওয়া তালিকা দিয়েছিল আরএসএসে, যে এনাদেরকেও আমন্ত্রণ জানানো হোক, সেই যে তালিকা, সেই তালিকাও যথেষ্টভাবে গুরুত্ব পায়নি। এমন কিছু ব্যক্তি ছিলেন অযোধ্যা কেন্দ্রে যারা বেশ কিছু কঠিন প্রণ নিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে তারা খালি পায়ে সারা জীবন হাঁটবেন, চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, পাগড়ি পরবেন না, যতক্ষণ পর্যন্ত না ভগবান রাম অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছেন, মন্দির হচ্ছেন। এরকম ধরনের একটা প্রণ নিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন। আরএসএসের ইচ্ছা ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে যেন এই প্রতিষ্ঠা পর্বে উপস্থিত করানো হয়, আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এই বিষয়টি বিশেষ প্রাধান্য পায়নি। পরিবর্তে এমন কিছু মানুষ উপস্থিত হয়েছিলেন যারা অতীতে হিন্দু ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন, নেগেটিভ কথা বলেছিলেন রাম মন্দির সম্পর্কে, রাম সম্পর্কে। তারাও হয়তো উপস্থিত হয়েছিলেন। ফিল্ম জগতের লোক, মিডিয়ার লোক, গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক, এদের উপস্থিতি হয়েছিল, যেটাকে সেভাবে ভালোভাবে তাদের কাছে লাগেনি। রাম সবার, সেক্ষেত্রে বিজেপির মন্দির প্রতিষ্ঠা নিয়ে এই যে রাজনীতিকরণ, এই যে রাজনীতির প্রচার, এই যে দেখানো জাহির, এই জিনিসটাকে কিন্তু পছন্দ হয়নি। নির্বাচনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে আরএসএসের দেওয়া অন্তত 10 জন লোককে মনোনয়ন দেওয়া হয়নি, এরকমই একটা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত রয়েছে। তাদের বিশ্লেষণ যেরকম তুলে ধরছে, তাতে অন্তত 10 জন লোককে মনোনয়ন দেওয়া হয়নি, প্রচুর অযোগ্য লোককে টিকিট দেওয়া হয়েছে। টিকিট বন্টনের ক্ষেত্রে আরএসএসের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। যারা অতীতে বিজেপিকে গালমন্দ করেছে, হিন্দু ধর্ম নিয়ে কুকথা বলেছে, যারা দলবদল করে বিজেপিতে এসছে, তারা সে টিকিট পাচ্ছে, এই জিনিসটা আরএসএস ভালো চোখে দেখেনি। অথচ হিন্দুবাদী নেত্রী নূপুর শর্মা, তাকে এক সাইডে ফেলে রাখা হয়েছে, তাকে তার লড়াই একা লড়তে হয়েছে, তাকে গুরুত্ব না দেওয়া, এই বিষয়টিকেও কিন্তু আরএসএস ভালো চোখে দেখেনি। মোদির গ্যারান্টি, এই শব্দটাতেও হয়তো তাদের আপত্তি ছিল। তাদের ইচ্ছা ছিল বলা মোদির নয়, ব্যক্তির নয়, দেশের গ্যারান্টি। তো এইভাবে তাদের মধ্যে একটা অপছন্দ ক্রমশ দীর্ঘায়িত হয়েছিল এই সময়কালে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাম্প্রতিকতমকালে দেওয়া একটা ইন্টারভিউ, যাতে তিনি বলছেন শুরুর দিকে আমরা কম ছিলাম, তাই আরএসএসের প্রয়োজন ছিল, এখন আমরা বড় হয়েছি আর এখন আমরা সক্ষম। এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু আরএসএসের কাছে প্রত্যাশিত নয়। শুরুর দিকে আমরা কম ছিলাম, অক্ষম ছিলাম, তাই দরকার ছিল, এখন আমরা বড় হয়েছি আর প্রয়োজন নেই। মানে আমরা বড় হয়ে গেছি, ছেলে বড় হয়ে গেছে, এখন আর সেভাবে পিতার হাত ধরতে দরকার নেই। সাঁতার কাটতে গেছিল, ছোটবেলায় সাঁতার কাটছিল ছেলে, বাবাকে দরকার, বাবা ভাসিয়ে রেখেছিল, বাবা তুলে ধরছিল, ছেলে সাঁতার কাটছিল, এখন সাঁতার শিখে গেছে, আর বাবার প্রয়োজনে নিজেই সে নদী পার হবে। এই যে স্টেটমেন্ট, শুরুর দিকে আমরা কম সক্ষম ছিলাম, তাই আরএসএসের প্রয়োজন ছিল, এখন আমরা বড় হয়েছি, এখন আমরা সক্ষম। এই যে স্টেটমেন্ট ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিজেপি সভাপতি জেপি নাড্ডার দেওয়া, এই যে
যে লাইনটা আমি কোট করলাম, এটা কিন্তু আরএসএসের কাছে একদমই পছন্দ হয়নি। সম্প্রতি মোহন ভাগবতের একটি, যদি আপনি স্টেটমেন্টগুলো দেখেন, তাতে কিন্তু আপনি আরও একটা জিনিস বুঝতে পারবেন যে ওদের আমি কেন বলছি অপছন্দ হয়নি। তারাও তাদের কোথাও তাদের ভাষণের মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে সেটা রেখেছে। একটা জিনিস জানবেন, আজকে এই যে আমরা বিজেপির যে বার বড়ন্ত দেখি, এর পেছনেই যায় যে দাঁড়িয়ে রয়েছে ব্যাকবোন, যেটা মেরুদণ্ড সিদ্ধানা, যেটা সেটা কিন্তু আরএসএস। আমি সবটাই বলবো আরএসএস কীভাবে হলো, কীভাবে সাপোর্ট করে, সবটাই বলবো। ভিডিও দীর্ঘায়িত হবে, সঙ্গে থাকবেন। অনেক কিছু তথ্য আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করব, আমার মতন করে, যেটা আপনাদের কাজে লাগবে। যারা অন্তত এই ধরনের বিষয়বস্তুতে যাদের আগ্রহ থাকে, তাদের ভালো লাগবে, তারা অনেক কিছু জানতে পারবে। দেখুন, এই যে জেপি নাড্ডার যে স্টেটমেন্ট, শুরুর দিকে আমরা অক্ষম ছিলাম, এখন আমরা বড় হয়েছি, সক্ষম, এটা আরএসএসের যে অগণিত যারা সদস্য, প্রশিক্ষিত সদস্য, যারা আরএসএসকে ভালোবাসে, তাদের কাছে কিন্তু একটা ভালো মেসেজ নিয়ে যায়নি। ফলে তাদের মধ্যে একটা অনীহাও কিন্তু তৈরি হয়ে গেছিল এই ধরনের বক্তব্যের দ্বারা। দেখবেন সংঘপ্রধান মোহন ভাগবত একটা বিশেষ স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি সেই স্টেটমেন্ট থেকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে মোদিজির ওপর তিনি কতটা খুশি আর কতটা অখুশি। তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এক বিশেষ জায়গায় বলেছেন, যেটা আন্ডারলাইন করার মতন, বলেছেন ট্রু সেবক আর নট অ্যারোগেন্ট। এই যে এইটা তার শব্দ ছিল, ট্রু সেবক আর নট অ্যারোগেন্ট। মোহন ভাগবতজির একটি সভাতে তিনি যে বক্তব্য রাখছিলেন, সেখানে এই কথা বলেছিলেন, ট্রু সেবক আর নট অ্যারোগেন্ট। এর সাথে লিঙ্কটা কি? মোদিজি দেখবেন প্রধান দেশ সেবক নিজেকে বলছিলেন না, ইলেকশনটা প্রধান দেশ সেবক হিসাবে নিজেকে বলছিলেন, প্রচার করছিলেন। এই বিষয়টিকেই মোহন ভাগবতজি কটাক্ষ করেছেন, করে বলেছেন ট্রু সেবক আর নট অ্যারোগেন্ট, অর্থাৎ প্রকৃত সেবক কখনো অহংকারী হন না। এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট কিন্তু মোহন ভাগবতজি বলার সাথে সাথে অনেক কিছু জিনিসকেও কিন্তু সামনে নিয়ে চলে এসেছে। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে মণিপুর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যে মণিপুরের জ্বলন্ত সমস্যা মিটবে কিভাবে, মেটাবে কে, কবে মিটবে, কেন এদিকে নজর দেওয়া হচ্ছে না। অর্থাৎ দেখুন, এই যে বিষয়গুলো মোহন ভাগবতজি প্রকাশ্যে বলছেন, এটা একটা এক ধরনের তাদের যে মনোভাব, সেটাকে কিন্তু তারা তুলে ধরছেন, যেটা বিজেপির পক্ষে সুখকর নয়। যে আরএসএসের কল্যাণে বিজেপি নিজেকে প্রতিষ্ঠা করে এত বড় করতে পেরেছে, সেই আরএসএসের সাথে বিজেপির যে মতানৈক্য চলছে, সেটা কিন্তু মোহন ভাগবতের এই যে বক্তব্য, এখান থেকে প্রকাশ হয়ে যায়। বিজেপি আগের মতন হয়তো আরএসএসকে তেমন গুরুত্ব দিচ্ছে না, এই নির্যাস নিশ্চয়ই অনুভব করা যায় এই বক্তব্যের মধ্যে থেকে। পৃথিবীর সব থেকে বেশি সদস্যযুক্ত পার্টি হিসাবে আমরা আজকে যে বিজেপিকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ সম্ভব হয়েছে আরএসএসের কল্যাণে। আরএসএস ছাড়া বিজেপির এই অগ্রগতি কোনো মতে সম্ভব ছিল না। যদি এখন তারা অনেকেই এই যে বক্তব্যটা তারা বলেছেন যে এখন সন্তান বড় হয়ে গেছে, তাই পিতাকে তেমন প্রয়োজন নেই, কিন্তু নির্বাচন পরে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্বরা রয়েছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজেপির কাছে আরএসএস কতটা প্রয়োজনীয়। আর এটা কীরকম বলতে পারেন, বাবাতে ছেলেতে একটা মতভেদের মতন ব্যাপার। আর এই মতভেদ কখনো চিরস্থায়ী হতে পারে না। মতভেদ হতে পারে, কিন্তু চিরস্থায়ী হতে পারে না, কারণ বাবার কাছে যেমন ছেলে প্রিয়, ছেলের কাছে বাবা প্রিয়। সুতরাং যদি সাইড লাইনে বসে কেউ ভাবছেন এটা আরও বাড়বে আর এতে আমাদের আখেরে লাভ হবে, কিচ্ছু লাভ হবে না, কারণ এই মতভেদ নিশ্চয়ই মিটবে বা নতুন কিছু প্ল্যানিং হবে। আরএসএস এবং বিজেপি এই দুটো সাবজেক্টকে ভালো করে বুঝতে আরএসএসকে একটু ভালো করে জানার দরকার, আরএসএসের ব্যাকগ্রাউন্ড বোঝার দরকার। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন, আর এই বঙ্গভঙ্গ করে তিনি মুসলমানকে ডিভাইড করেন। ব্রিটিশ রাজত্ব কায়েম করার জন্য লর্ড কার্জন বঙ্গ বিভাজনের রাজনীতি শুরু করেন, আর হিন্দু মুসলমানকে দুই ভাগে ভাগ করে হিন্দু মুসলমান করে দেন। 1906 সালে
আগা খানের নেতৃত্বে নবাব সেলিমুল্লাহকে নিয়ে 1906 সালে আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠন করা হয়, যা পরবর্তীকালে পাকিস্তান জন্মের প্রধান ফ্যাক্টর হয়ে ওঠে। 1906 সালে মুসলিম লীগের দ্বারা যে বীজ রোপণ করা হয়েছিল, 1947 সালে পাকিস্তান গঠনের দ্বারা সেই গাছের ফল আমরা দেখতে পাই। 1910 সালে গান্ধীজির ভারত আগমনের পর খিলাফত আন্দোলনের কিছু আগে 1909 সালে মুসলিমদের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট সেপারেট ইলেকটোরাল পলিসি নিয়ে আসে। এটা কি? এই পলিসির দ্বারা সংসদে প্রতিনিধিত্ব করার জন্য মুসলমান প্রতিনিধিদের চয়ন করবে শুধুমাত্র মুসলমানরা, অর্থাৎ মুসলমান জনগণের প্রতিনিধিত্ব শুধুমাত্র মুসলমান করবেন। এই একটা সেপারেট ইলেকটোরাল পলিসি নিয়ে আসে। মুসলমানরা মুসলমানদের ভোট দেবেন, মুসলমান জনগণ অন্য কোনো জাতিকে, অন্য কোনো ধর্মের ব্যক্তিকে ভোট দেবেন না। এই ব্যবস্থা 1909 সালে ইংরেজ গভর্নমেন্ট করে ফেলেছিল। শুরুতে কংগ্রেসের জোরদার বিরোধিতা করে, কিন্তু কংগ্রেসের জোরদার বিরোধিতা সত্ত্বেও ব্রিটিশ সরকার এই পলিসিটিকে রেখে দেয়। ব্রিটিশদের বদান্যতায় মুসলমানরা আরও সংঘবদ্ধ হতে শুরু করল। 1906 সালে মুসলিম লীগ গঠন এবং 1909 সালে সেপারেট ইলেকটোরাল ব্যবস্থা মুসলিমদের ইউনাইটেড করে তুলল। পরিস্থিতিতে বদল হয় খিলাফত আন্দোলনের সময়। খিলাফত আন্দোলনের সময় মুসলমানদেরকে সাথে পাওয়ার জন্য কংগ্রেস সেপারেট ইলেকটোরাল যে পলিসি, তার যে বিরোধিতা থেকে সরে আসে। কংগ্রেসের কাছে তখন এরকম মনে হয়, আগে তো আমরা ইংরেজ তাড়াই, তারপরে সব যা আছে আমরা দেখে নেবো। সুতরাং ওই যে তাদের অবজেকশনস ছিল, সেই অবজেকশনস থেকে তারা সরে আসে এই মুসলমানদের সাথ পাওয়ার জন্য। সামগ্রিক ঘটনাক্রম থেকে মুসলমানরা বুঝতে পারেন, ইংরেজদের বিরুদ্ধে মুভমেন্ট করে যেমন তাদেরকে দেশ থেকে বিতরণ করা সম্ভব, ঠিক তেমন যদি নিজেদেরকে একত্রিত রাখা যায় তাহলে নিজেদের জন্য দেশ পাওয়া সম্ভব। এই জিনিসটা তারা বুঝতে পারেন। সুতরাং নিজেদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, একত্রিত রাখতে হবে। মুসলমানদের জন্য সেপারেট ইলেকটোরাল পলিসি দেবার পর সময় এগোতে থাকে, আর ধীরে ধীরে এই সেপারেট ইলেকটোরাল পলিসি কখনো শিখেদের জন্য, কখনো খ্রিস্টানদের জন্য, আলাদা আলাদা ধর্মের মানুষের জন্য ব্রিটিশ সরকার নিয়ে আসে। অর্থাৎ বিভিন্ন জাতিকে, ধর্মের মানুষকে ডিভাইড করার প্রসেস এই পলিসির মাধ্যমে শুরু হয়ে যায়। এই ব্যবস্থাটিকে লক্ষ্য করে হিন্দুদেরকে একত্রিত করার জন্য, হিন্দুদের হিতকে সাধন করার লক্ষ্যে, হিন্দুদের ধর্ম রক্ষার্থে আরএসএস সংগঠন তৈরি হয়। আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 1925 সালে 27শে সেপ্টেম্বর কেশব বলরাম হেডগোভার বিজয় দশমীর দিনে নাগপুরে এই সংগঠন স্থাপন করেন। বর্তমানে এই সংগঠন বিশ্বের সর্ববৃহত্তম স্বয়ংসেবক সংগঠন, ভলেন্টারি অর্গানাইজেশন, সব থেকে বড়। বর্তমানে আরএসএস এর প্রশিক্ষিত সদস্য সংখ্যা 1 কোটি। প্রশিক্ষিত মানে এনারা প্যারেড করতে পারেন, এনারা রীতিমতো ডিসিপ্লিন, সৈন্যবাহিনী যেমন কুচকাজ প্যারেড করেন সেটা করতে পারেন, কুচকাজ করতে পারেন, বিভিন্ন রকম হাতে তারা যুদ্ধর যে কলা কৌশল রয়েছে এতে তারা পারদর্শী, ব্যায়াম করেন, তারা দেহস্বাস্থ্য মেনটেন করেন, অর্থাৎ নিয়মিত শরীরচর্চা করেন এবং অন্যান্য কাজও করেন, অর্থাৎ প্রশিক্ষিত সদস্য। আর একটা কথা, এরা কোনো মাইনেও নেন না, কোনো টাকা পয়সা নেন না। তো এই রকম সদস্য বর্তমান সময়ে প্রায় 1 কোটি, তার বেশি হতে পারে। আরএসএস এর ভেতরে 80টির বেশি সংগঠন আছে যারা একই মতাদর্শে বিশ্বাস করে, যারা হিন্দু ধর্মের কথা বলে, হিন্দু রাষ্ট্রের কথা বলে, যারা হিন্দুদের হিত সাধন করা ও স্বার্থ রক্ষা করার জন্য কর্মরত। পৃথিবীর 40টি দেশে আরএসএস সক্রিয়। প্রতিদিন 56,000-এরও বেশি শাখাতে তাদের কার্যক্রম অনুশীলন হয়। এই সমস্ত শাখাতে যারা অংশগ্রহণ করে তারা সবাই একত্রিত হয়ে দেশের কিভাবে ভালো করা যায়, রাষ্ট্রের কি করে ভালো করা যায়, যে চ্যালেঞ্জগুলো দেশের সামনে আসছে তার জন্য কি করা উচিত, এই বিষয় নিয়ে আলোচনা করে, শারীরিক কসরত করে, নিজেদেরকে সক্রিয় রাখে।
50 লক্ষেরও বেশি লোক নিয়মিত এই শাখাগুলিতে যোগদান করে। 13,000 সাপ্তাহিক মণ্ডলী, 9,000 মাসিক চর্চা কেন্দ্র খোলা থাকে দেশের 55,000 গ্রামে ও দেশের প্রতিটি তফসিল অঞ্চলে এদের শাখা রয়েছে। আশা করি আপনারা আরএসএস এদের যে শক্তি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে এদের সংগঠন কতটা মজবুত। আর এটাই কিন্তু বিজেপির ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড। যেখানে 80টার বেশি সংগঠন, যেখানে 1 কোটির বেশি প্রশিক্ষিত ওয়েল ডিসিপ্লিনড সদস্য, যেখানে এতগুলি শাখা চর্চা কেন্দ্র, এই পুরো সাবজেক্টটাই বিজেপির চালিকা শক্তি। আরএসএস অরাজনৈতিক স্বয়ংসেবক সংগঠন, তাহলে তার রাজনৈতিক পার্টনার কেন লাগলো? রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হলো কেন? বিজেপি তো রাজনীতি দল, লিঙ্কটা কি, কেন প্রয়োজন? এই যে বিষয়টি, এই বিষয়টিকে বুঝতেও কিন্তু বোঝার দরকার অবশ্যই। আরএসএস হিন্দুদেরকে একত্রিত করে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছিল, হিন্দু স্বার্থ রক্ষা করার স্বার্থে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার সাথে কনফ্লিক্ট শুরু হয়ে যায় কংগ্রেসের সাথে। আরএসএস কিন্তু পুরো অরাজনৈতিকভাবে তার কোনো উইং ছিল না, পলিটিক্যাল কোনো উইং ছিল না। সে তার হিন্দুদেরকে একত্রিত করা, হিন্দু স্বার্থ রক্ষা করা, এই সমস্ত বিষয় নিয়ে সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার কনফ্লিক্ট শুরু হয়ে যায় কংগ্রেসের সাথে। কংগ্রেসের লক্ষ্য ছিল কিভাবে দেশ থেকে ইংরেজকে তাড়ানো যায়, এটা কংগ্রেসের লক্ষ্য। আরএসএসের লক্ষ্য ছিল কিভাবে সমস্ত হিন্দুদেরকে ইউনাইটেড রাখা যায়, একত্রিত রাখা যায়, তাদের ধর্মকে সুরক্ষিত রাখা যায়। মুসলিম লীগ যখন মুসলমানদের জন্য কাজ করা শুরু করে দিয়েছে, তখন হিন্দুদের জন্য কাজ করবে কে? ভারতবর্ষকে অখণ্ড রাখার প্রয়াস করবে কে? এই বিচারধারা থেকে আরএসএস তার কাজকে এগিয়ে নিয়ে যেতে থাকে, আর এখানে শুরু হয় তার কংগ্রেসের সাথে দ্বন্দ্ব। 16ই আগস্ট 1946 সাল পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ যখন মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা হয়েছিল, আপনারা সবাই জানেন। 16ই আগস্ট 1946 সালে পাকিস্তানের দাবিতে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা হয়েছিল। তখন আমাদের ভারতবর্ষে প্রচুর বড় দাঙ্গা হয়েছিল, আমাদের কলকাতাতেও হয়েছিল। এই সময় কিন্তু আরএসএস এবং কংগ্রেস এবং গান্ধীজির যে মনোভাব বা তার যে কার্যশৈলী, সেটাকে আরএসএস মেনে নিতে পারেনি। এরপর কি হলো? 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী নাথুরাম গডসের গুলিতে মারা গেলেন, নিহত হলেন। নাথুরাম গডসে সঙ্গের বিচার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করেছে, এই বিষয়টিকে সামনে রেখে আরএসএসকে ভারত সরকার নির্দেশ দিলেন ব্যান করে দেবার। অর্থাৎ ভারত সরকারের নির্দেশে গান্ধীজির মৃত্যুর পর আরএসএসকে ব্যান করা হলো। কেন ব্যান করা হলো? যে ব্যক্তি নাথুরাম গডসে গান্ধীজিকে, জাতির জনক গান্ধীজিকে হত্যা করেছেন, গুলি করে হত্যা করলেন, এর পেছনের কারণ হচ্ছে আরএসএসের ভাবধারা, অর্থাৎ তার দ্বারা প্রভাবিত এই কাজ করেছেন, সুতরাং এই সংগঠনকে রাখা যাবে না, একে ব্যান করতে হবে। এবং সেই সময়কার প্রধান যিনি সংঘচালক ছিলেন গুরু গোলবার্গারকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনার পর আরএসএসের মধ্যে এক গভীর উপলব্ধি হলো, সংগঠন তো হিন্দুদেরকে একত্রিত করার কাজ করে চলেছে, হিন্দুদেরকে সংঘবদ্ধ করছে, কিন্তু সংগঠনের কাজ করতে দিয়ে যে সমস্যা হচ্ছে, সংগঠনের প্রতি যে বিদ্বেষ, এই যে ঘটনা, সংগঠনকে যে বিভিন্নভাবে সংগঠনের ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা বা সংগঠনকে পুরো অন্যভাবে রাজনীতির আঙিনায় যে তাকে অন্যভাবে রাখা, এর বিরুদ্ধাচরণ করবে কে? রাজনৈতিকভাবে একে মোকাবিলা করবে কে? রাজনীতির কথা বলে এই বিষয়টিকে প্রতিহত করবে কে? আরএসএসকে যে ব্যান করা হয়েছে, সেটা যে অন্যায় হয়েছে, রাজনীতির আঙিনায় এর বিরুদ্ধাচরণ করে লড়াই করবে কে? আরএসএসের উপর যে অন্যায় হচ্ছে, যে কনফ্লিক্ট হচ্ছে কংগ্রেসের, সেই অন্যায়ের বিরুদ্ধে সংসদে সোচ্চার হবে কি? এখান থেকে
আরএসএসের উপলব্ধি হয় যে আমাদেরও একটা সংগঠন থাকা দরকার, রাজনৈতিক সংগঠন থাকা দরকার, যে রাজনীতিতে আমাদের কথা বলবে। কিছু সময়ের মধ্যে আরও একটি ঘটনা ঘটে। এই সময় ভারত পাকিস্তানের শরণার্থী বিষয়টিকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু এবং লিয়াকত আলীর মধ্যে একটি সমঝোতা হয়, যে সমঝোতা তৎকালীন ভারত সরকারের কেন্দ্রীয় উদ্যোগ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনো মতেই মেনে নিতে পারেননি। কারণ তিনি পাকিস্তানের সাথে ভারতের বন্ধুত্বকে কোনো মতেই মেনে নিতে পারছিলেন না। যাদের জন্য দেশ ভাগ হয়ে গেল, যে দ্বিজাতি তত্ত্বকে সামনে রেখে দেশ ভাগ হয়ে গেল, তার জন্য প্রচুর হিন্দুর প্রাণ নষ্ট হয়ে গেল, তাদের সম্পত্তি নষ্ট হয়ে গেল, তাদের সাথে বন্ধুত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কংগ্রেসের কেন্দ্রীয় উদ্যোগ মন্ত্রী ছিলেন, তিনি মানতে পারলেন না। এই যে পণ্ডিত নেহরুর সাথে লিয়াকত আলীর যে সমঝোতা, এই সমঝোতাকে মানতে পারলেন না। তিনি পদত্যাগ করলেন এবং তার মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, কংগ্রেস দল পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে তিনি চলে এলেন তৎকালীন প্রধান সঞ্চালক গুরু গোলওয়ালকারের কাছে, যিনি সেই সময় হেড ছিলেন, এবং তার সাথে যোগাযোগ করলেন। এই দুইজন ব্যক্তিত্ব মিলে ভারতীয় জনসংঘের এই প্ল্যান তৈরি হলো। দেখুন, প্ল্যান যে তৈরি হচ্ছে সেখানে কিন্তু কংগ্রেসের ভূমিকা আছে। কারণ এই যে ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কংগ্রেস থেকে আসছেন, কিন্তু বলতে পারেন কংগ্রেসের লোক দিয়েই তৈরি হচ্ছিল সেই অর্থে। কিন্তু হ্যাঁ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানতে পারেননি পণ্ডিত নেহরুর এই সমঝোতা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেল, লক্ষ লক্ষ সমস্ত হিন্দু মুসলমান দুদিকে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, দেশের এতগুলো মানুষের প্রাণ গেল, যাদের জন্য দেশ ভাগ হয়ে গেল, আমাদের রাষ্ট্র ভাগ হয়ে গেল, তাদের সাথে সমঝোতা তিনি মানতে পারেননি। তিনি পদত্যাগ করলেন, আর তারপরে তিনি এসে এই নতুন প্ল্যানটা করলেন তৎকালীন আরএসএস সংঘচালক গুরু গোলওয়ালকারের সাথে। এই দুই ব্যক্তি মিলে জনসংঘের প্ল্যান তৈরি করলেন। 21শে অক্টোবর 1951 সালে দিল্লির রাগমহল মহিলা বিদ্যালয়ে জনসংঘের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো। প্রথম মিটিং, ওই সভাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয় এবং ওই সংস্থার সংস্থাপক সদস্য হিসাবে সংঘ প্রচারক বলরাজ মাধব এবং দীনদয়াল উপাধ্যায় ওনাকেও সামিল করা হয়। এই দুই ব্যক্তিত্বকে ফাউন্ডার মেম্বার হিসেবে বলরাজ মাধব এবং দীনদয়াল উপাধ্যায় সামিল হন। শুরু হয়ে গেল নতুন রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ। আরএসএসের ইচ্ছা পূর্ণ হলো, তার রাজনৈতিক শাখার জন্ম নিল জনসংঘের মাধ্যমে, যার বর্তমান রূপ আমরা দেখতে পাই ভারতীয় বিজেপি পার্টি। ইতিমধ্যে আরও একটি ঘটনা ঘটে, যার ফলে আরএসএসের জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় জনমানসে। সেটা কি? 1962 সালে ভারত চীনের যুদ্ধ শুরু হয়। ভারত চীনের যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় আরএসএসের প্রশিক্ষিত সদস্যরা ভারতীয় সৈন্যবাহিনীকে দারুণভাবে সাহায্য করে। এমনিতেই জানেন সেই সময় ভারত চাপে পড়ে গেছিল, কারণ ভারতের কাছে যুদ্ধ করার মতো না তো তৈরি ছিল, না তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার ছিল, না ভালো বন্দুক ছিল, না ভালো পোশাক ছিল, কিন্তু লড়াই করছিল। আমাদের বীরত্ব ছিল আমাদের সেনাবাহিনীর সৈনিকদের, তারা তাদের বীরত্বকে, তাদের শক্তিকে, তাদের দৃঢ় মনোভাবকে নিয়ে তারা যুদ্ধ করছিলেন, কিন্তু সাপোর্ট সিস্টেম কম ছিল, তা সত্ত্বেও তারা লড়াই করে চলছিলেন। এই সময় ভারতীয় সৈন্যবাহিনীকে সাহায্য করার জন্য, যুদ্ধাঙ্গনে গিয়ে সাহায্য করার জন্য, সৈন্যদের কাছে রসদ পৌঁছে দেওয়ার জন্য, অন্যান্যভাবে সৈন্যদের যা প্রয়োজনীয় লাগবে সেগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরএসএসের প্রশিক্ষিত সদস্যরা কিন্তু সহযোগিতা করে এবং কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে, ভারতীয় সৈন্যদের পাশে দাঁড়ায়। এই বিষয়টি প্রধান নেহরু কিন্তু লক্ষ্য করেন। 1963 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আরএসএসের প্রশিক্ষিত সদস্যদের ভাগ নেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু আমন্ত্রণ জানান যে এই যে প্যারেড হচ্ছে, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে
এতে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের যে সাপোর্ট করেছেন এটা আপনাদের প্রাপ্য, এই সম্মান। আপনারা সৈন্যদের মতনই কাজ করেছেন। আরএসএসের 3500 সদস্য ওই প্যারেডে তাদের সংঘবদ্ধ একটা মোর্চা তৈরি করে ভারতীয় সৈন্যবাহিনীর সাথে প্যারেড করেন। আর এখান থেকেও কিন্তু আরএসএসের নাম আরও বেশি ছড়িয়ে পড়ে এবং জনমানসের সমর্থন বৃদ্ধি পায়। 1951 সালে জনসংঘ তৈরি করার পর আরএসএস তাদের যে কার্যক্রম তাদেরকে পরিকল্পিতভাবে বিস্তার শুরু করে 1951 পর। তাই আরএসএস তাদের এবার আরএসএসের কাজকর্মটা একটু বোঝা যায় কীভাবে তারা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। 1951 সালে জনসংঘ তৈরি, তারপর তারা করে কি, তাদের কার্যশৈলীকে বাড়ানোর জন্য তাদের রাজনৈতিক বিচারধারার বিকাশের জন্য রিজিওনাল প্রচারক হিসাবে বেশ কিছু ব্যক্তিকে দায়িত্ব দেয়। এবার এই রিজিওনাল প্রচারক কিন্তু এখানেও আপনাদের বুঝতে হবে, এই রিজিওনাল প্রচারক কিন্তু সাধারণ মানুষ না। রিজিওনাল প্রচারক তারাই হবেন যাদের পরিবার নেই, যারা বিবাহ করবেন না, যারা সংসার সম্পূর্ণ ছেড়ে দিয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হবেন, এনারা হবেন রিজিওনাল প্রচারক। এই কারণেই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মোদিজি তিনি তার পরিবারকে ত্যাগ করে তিনি রিজিওনাল প্রচারকের দায়িত্ব নেন। অনেকে অনেক কথা বলেন না, তিনি তার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, ওই করেছেন সেই করেছেন। পেছনের কারণ এটা, তিনি রিজিওনাল প্রচারকের দায়িত্ব নিয়েছিলেন, নিজেকে দেশের জন্য সমর্পিত করেছিলেন, রাষ্ট্রের জন্য সমর্পিত করেছিলেন। রিজিওনাল প্রচারক হবার জন্য যে যোগ্যতা মান লাগে আরএসএসের ক্ষেত্রে সেটি হচ্ছে কোনো সংসার থাকলে চলবে না, সংসারের পিছুটান ত্যাগ করতে হবে, বিবাহ করা চলবে না, ইত্যাদি ইত্যাদি। 1978 সালে আরএসএসের পক্ষ থেকে মোদিজিকে সুরাত এবং বরোদার প্রচারকের দায়িত্ব দেওয়া হয়। শুধু আরেকটা জিনিস মনে রাখবেন, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিজেপিতে জেনারেল সেক্রেটারির পদ সবসময় আরএসএসের ব্যক্তি অলঙ্কৃত করেন। এইভাবেও গুজরাতে মোদিজি জেনারেল সেক্রেটারি হন, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এবং বর্তমানকালে প্রধানমন্ত্রী পদে বিরাজমান। অর্থাৎ রাজনীতিতে আরএসএসের বিচারধারা প্রতিষ্ঠা করার যে প্রয়োজনীয়তা ছিল তা তারা করতে আজকে সম্পূর্ণ সফল। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে বিজেপি নির্বাচন করে, তার কারণ মোদীজি সমস্ত কিছু ত্যাগ করে দেশের জন্য সমর্পিত হয়ে এতদিন কাজ করে গেছেন, কখনো প্রচারক হিসাবে, কখনো জেনারেল সেক্রেটারি হিসাবে, কখনো মুখ্যমন্ত্রী হিসাবে। আর সেই সময় তার প্রধানমন্ত্রী পদের জন্য তাকে যখন ভাবা হয় তখন মোদিজির বয়স 60-এর কাছাকাছি ছিল, একদম আইডিয়াল সময়। তাই মোদিজির নাম প্রস্তাব করে 2013 সালে রাজনাথ সিং, যিনি আরএসএসের আর একজন প্রচারক। আরএসএসের লক্ষ্য হিন্দু রাষ্ট্র নির্মাণ। আচ্ছা, হিন্দু রাষ্ট্র মানে এমন নয় কিন্তু যে এই রাষ্ট্রে শুধু হিন্দুরাই থাকবে, না। আরএসএসের বক্তব্যকে যদি ভালো করে বোঝা যায় তাহলে পরিষ্কার বুঝে আসবে, তারা কিন্তু এখানে এই যে হিন্দুস্থানে আমাদের ভারতবর্ষে যে সমস্ত মুসলিম ভাই বোনরা বাস করেন তাদেরকে কিন্তু মুসলিম বলে মনে করেন না। আমাদের বাইরের দেশ থেকে যারা আক্রমণ করেছিলেন তাদের দ্বারা এরা জোরপূর্বক ধর্ম এদের পরিবর্তন হয়েছিল। এদের পূর্বজ যারা রয়েছেন তারা সবাই হিন্দু ছিলেন, তাদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছিল বা অন্যভাবে এদের ধর্ম পরিবর্তিত হয়। এদের পূর্বজ সবাই ছিল হিন্দু। সুতরাং এখানে যারা বসবাস করেন তারা হিন্দু, তাই তারা হিন্দু রাষ্ট্রের কথা বলেন। এখানেও কিন্তু একটা ডিভিশন আছে, এই ডিভিশনটাকেও বোঝার দরকার। আরএসএস কিন্তু এমন বলে না এখানে খালি হিন্দু থাকবে আর সমস্ত মুসলিম পাকিস্তান চলে যাবে, কখনো না। যারা এই ভূমির লোক, এই দেশের লোক, এই মাটির লোক, তারা অন্য ধর্মে থাকতে পারে কিন্তু তারা সবাই হিন্দু। এই কনসেপ্টটাকেও বুঝতে হবে আজকে আপনি। এবং এটা সত্যি কথা, যদি আপনি দেখেন যে আজকে যারা মুসলিম ধর্মে রয়েছেন তাদের কিন্তু পূর্বজ হিন্দু ছিলেন। বাইরের আক্রান্তা যারা এখানকার নয় তারা এসে আক্রমণ করেছিল, তারপর তারা এখানে দীর্ঘ সময় শাসন করেছিল। সেই সময় তাদের দ্বারা ধর্ম পরিবর্তন করা হয়েছিল, ভয়ে হোক, ভক্তিতে হোক, যেভাবে হোক মানুষ ধর্ম পরিবর্তন করেছিলেন। ফলে তাদের আজকে ধর্ম পরিবর্তিত, তারা আজকে মুসলিম ধর্মে রূপান্তরিত, কিন্তু এদের পূর্বজ সব হিন্দু। সুতরাং এটা হিন্দুদের জায়গা, সুতরাং এখানে হিন্দুরা থাকবে। এই হচ্ছে হিন্দু রাষ্ট্র। আরএসএস মনে করে একইভাবে বাংলাদেশ, একইভাবে পাকিস্তান, একইভাবে আফগানিস্তান, এই যে পুরো অঞ্চল, এগুলো ভারতীয় ভূখণ্ড। লক্ষ্য এই অখণ্ড ভারতীয় ভূখণ্ডকে পুনর্নির্মাণ করা। বর্তমান সময় আরএসএসের পক্ষ থেকে বিজেপিতে কিন্তু বহু নেতা রয়েছেন।
যেমন মোদিজি রয়েছেন আরএসএসের পক্ষ থেকে, রাজনাথ সিং রয়েছেন, শিবরাজ সিং চৌহান রয়েছেন, নীতিন গডকরি রয়েছেন, মনোহরলাল খট্টর রয়েছেন, দেবেন্দ্র ফডনবিস রয়েছেন, এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছেন। আর একটা জিনিস জেনে নিন, আমাদের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী, তিনিও কিন্তু আরএসএসের লোক ছিলেন, বড় কার্যকর্তা। খেয়াল করে দেখুন, তিনিও কিন্তু সংসার করেননি, বিবাহ করেননি, কারণ এরা সব দেশের জন্য সমর্পিত প্রাণ। আপনাদের মনে হতে পারে, তাহলে এবার আরেকটা প্রশ্ন আসতেই পারে, মনে হতে পারে তাহলে অমিত শাহ কেন? অমিত শাহ তো পরিবার রয়েছে, তার পুত্র রয়েছে, তাহলে এই ব্যাপারটা কীরকম? দেখুন, সংসার ত্যাগী ব্যক্তিরা যেমন প্রচারক হিসাবে সঙ্গতে কাজ করতে এসেছিলেন বা কাজ করছিলেন এবং সেখানে রাজনীতিতে যোগদান করেছেন, ঠিক তেমনি এমন মানুষেরও প্রয়োজন ছিল একটি রাজনৈতিক দল পরিচালনা করার জন্য যাদের রাজনৈতিক মেধা যথেষ্ট ক্ষুরধার এবং শক্তিশালী। তো এই জন্য যে ব্যক্তির রাজনৈতিক মেধা রয়েছে, পরিশ্রম রয়েছে, অমূল্যনীয় মনোভাব রয়েছে, সেই সমস্ত দূরদর্শী মানুষ তারা যদি সংসারেও থাকেন, তারা তো আরএসএসের লোক না, তারা বিজেপির লোকে আসবেন আর তারা এই রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করবেন। এইভাবেই বিজেপিতে আজকের দিনে অমিত শাহ গুরুত্বপূর্ণ নেতা। যেমন বর্তমান সময়ে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনিও কিন্তু আরএসএস থেকে আসেননি, কিন্তু আরএসএসের বিচারধারার সঙ্গে একদম একমত। তাহলে যারা আরএসএসের বিচারধারার সঙ্গে একমত, ওই বিচারধারাকে বিশ্বাস করেন, তারা কিন্তু সবাই একত্রিত হয়েছেন। সেখানে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যারা সংসার ত্যাগ করে সম্পূর্ণ নিজেকে বাঁধনমুক্ত করে রাষ্ট্রের জন্য সমর্পিত, আবার এক ধরনের মানুষ রয়েছে যারা সংসার করছেন, সমস্ত কিছু করছেন এবং তারাও এর মধ্যে এসছেন। আবার আমরা দেখতে পাই বিভিন্ন সাধু সন্ত তারাও এসছেন। বড় প্রমাণ উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া আমরা অনেক লোককে দেখেছি, যে উমা ভারতী ছিলেন, স্বাধীন ঋতম্বরা ছিলেন, অনেকেই দেখেছি আমরা। তো আজকে যোগী আদিত্যনাথের বয়স 60-62 প্রায় কাছাকাছি। কিন্তু বর্তমান সময়ে আরএসএস এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব চলছে, মতভেদ চলছে। বিজেপির সভাপতির ওই যে বক্তব্য বয়ান শুরুর দিকে আমরা কম সক্ষম ছিলাম, তাই আরএসএসের প্রয়োজন ছিল, আজ আমরা বড় হয়েছি, আজ আমরা সক্ষম, এই যে স্টেটমেন্ট বিজেপির বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধক। এখানে নিশ্চয়ই যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা ভাবনা চিন্তা অলরেডি শুরু করে দিয়েছেন। তার কারণ বিজেপির মূল চালিকা শক্তি আরএসএস, যাদের কাছে এই মুহূর্তে 1 কোটির ওপর প্রশিক্ষিত সদস্য রয়েছে, যারা ঘরে ঘরে গিয়ে বিজেপির কর্মকাণ্ড প্রচার করে, যারা এভাবে এবার করেনি, নিষ্ক্রিয় হয়ে গেছিল, সেইভাবে প্রচার করেনি তারা, এরা তাই করে থাকে, প্রচার করে থাকে। কিন্তু এরা একটু হতোদ্যম হয়ে গেছিল, হতাশ হয়ে গেছিল, একই বক্তব্য, একই রকম, আমাদের সেভাবে আমাদের জায়গা হচ্ছে না বা আমরা আমাদের কথা গুরুত্ব পাচ্ছে না, এই জায়গা থেকে প্রচুর এরা নিরাশ হয়েছিলেন। তাই এরা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে তাল কেটে যায়, কানেকশন কেটে যায়। আর সেটাই হয়েছে বলে যারা রাজনীতির বিশ্লেষণ করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, তারা এটাকেই মনে করছেন, তাদের একাংশ এটাকেই মনে করছেন। এছাড়াও 400 পারের স্লোগান এক আত্মঘাতী একটা ঘটনা ঘটেছে, কারণ এমন এক কনফিডেন্স লেভেল তৈরি হয়ে গেছিলো, আরে সবাই ধরে নিয়েছিল যে আরে 400 তো পার হচ্ছেই, তাহলে আমি ভোট দিতে গেলাম কি গেলাম না, আমি অত খাটলাম কি খাটলাম না, এত কিছু লাগে না, এরকম একটা ভাবনা। দেখবেন ইন্ডিয়া সাইনিং এই সময় কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু সেই নির্বাচনে বিজেপির ফল ভালো হয়নি। আর এখানেও কিন্তু এই যে কনফিডেন্স 400 পার, হাসতে হাসতে 400 পার ধরেই নিয়েছিল, আরে 400 তো পার হয়েই যাবে, তাতে আমি গেলাম আর না গেলাম, খাটলাম বা না খাটলাম, অত গুরুত্ব নেই। এইটা কিন্তু একটা রীতিমতো পেছিয়ে দিয়েছে। এটাও একটা, এই যে খারাপ ফল, তার পেছনে এটাও একটা কারণ। বহু ডেডিকেট কর্মী নিষ্ক্রিয় হয়ে গেছিল। এই তাদের মধ্যে এক তো ওই কারণ যে আমাদের আরএসএসের কর্মী যারা ছিলেন তাদের মধ্যে একটা তাদের ভালো লাগেনি বেশ কিছু জিনিস, আর তার সাথে সাথে ওভার কনফিডেন্স, এগুলো সবকটাই একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান সভাপতি জেপি নাড্ডার বদলে আমরা খুব শীঘ্রই অন্য কোনো মুখ দেখতে পাবো। আরএসএসের বিচারধারার সাথে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভীষণভাবে একাত্ম।
আর মোহন ভাগবতজি তার কাজে কিন্তু খুব খুশি। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরএসএস থেকে যেভাবে প্রমোট করা হয়েছিল, সেই ধরনের প্রমোশন কিন্তু আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো যোগীজির ক্ষেত্রেও। পরবর্তী লোকসভা ইলেকশনে আমরা হয়তো দেখব যোগীজিকে সামনে রেখে তার পিছনে পুরো টিম দাঁড়িয়ে রয়েছে। আমার এই যে রাজনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণকে অনুধাবন করার পর আমি আপনাদের সামনে রাখছি। যদি এখানে আপনাদের অন্য কোনো মত থাকে, অন্য কোনো কথা থাকে, আপনাদের বক্তব্য কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।